আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বুক 17 আইএলস বুক 17 এর প্র্যাকটিস সেট 3 এবং প্যাসেজ 3 নিয়ে আলোচনা করব। তো আমি বলেছিলাম যে প্যাসেজ 3 টা লিটল বিট কমপ্লেক্স এবং এটা একটু তুলনামূলক বাকি দুইটা তুলনায় একটু হার্ড। তবে আপনি যদি একটু ফোকাস করেন বা ল্যাঙ্গুয়েজটা একটু যদি ভালো জানা থাকে তাহলে এটা কিন্তু অ্যান্সার করাটা একেবারে সহজ। তো আমি তাহলে ওভারভিউ করে যাই। এখানে বিল্ডিং দ্য স্কাইলাইন, অর্থাৎ ফ্যাসেজটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি এবং ম্যানহাটানের মধ্যে যে বড় বড় বিল্ডিং এবং শত শত হাজার হাজার বড় 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 বিল্ডিং, আকাশচুম্বী দালান, এটা কেমন হয়েছিল, এটা হিস্ট্রিকে এটা নিয়ে মূলত আলোচনা করেছেন। তো এখানে মূলত এটা নিয়ে একটা বই লিখেছেন জেসন বার নামক একজন লোক। উনি একটা বই লিখেছেন যে এই স্কাই স্ক্রেপারের ব্যাপারে, বড় বড় দালানগুলো কেমনে নিউ ইয়র্কের ম্যানহাটানের মধ্যে উৎপত্তি হলো, এটা কেমনে হইলো টইলো না হলো, এটার ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। তো ওই বইটা রিভিউ করেছেন ক্যাথরিন চেস্টার, একজন রিভিউয়ার, বুক রিভিউয়ার, তিনি আলোচনা করেছেন। তো এ হচ্ছে ওনার ওই রিভিউ সেটা নিয়ে ফ্যাসেজটা আছে। তো এখানে বলেছেন যে এই যে বইয়ের নাম হচ্ছে বিল্ডিং দ্য স্কাইলাইন, এটা লিখেছেন জন বার লিখেছেন। তো এখানে উনি কী করেছেন, এখানে তিনি নিউ ইয়র্কের যে ডিটেল হিস্ট্রি রয়েছে সেটা আলোচনা করেছেন। একজন রিডার যখন সে বইটা পড়া শুরু করবে তখন সে ডিটেলস হিস্ট্রিটা জানতে পারবে। এবং এখানে তিনি জুলজি, ভূতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি এবং অনেক ইনফরমেশন, অনেক ডেটা নিয়ে আলোচনা করেছেন। যে ওই ডেটার ভিত্তিতে আপনি বুঝবেন যে কীভাবে আসলে এই নিউ ইয়র্ক শহরের মধ্যে মানে এরকম বিজনেস হাব হলো এটা, এরপরে এখানে অনেক বস্তি গড়ে উঠলো এবং অবশেষে গিয়ে যে এটার যে ওয়ার্কাররা ছিল এবং ফার্ম যেটা ছিল, এই সমস্ত বিষয়গুলো সবগুলো কম্বাইন্ডলি একসময় আপনার দেখা গেল যে কি সবগুলো কম্বাইন এসে এই নিউ ইয়র্ক শহরের যে বড় বড় স্কাই লাইন দেখা যায়, বড় বড় বিল্ডিং, এটার পেছনে অবদান রাখলো বা এটা গড়ে তুলতে সহায়তা করলো। তো বলছে যে এটা বইটা অর্থাৎ বিল্ডিং দ্য স্কাইলাইন, এই বইটা দুই ভাগে ভাগ। প্রথম অংশে উনি আলোচনা করেছেন 1609 থেকে 19 শতকের মধ্যে যে নিউ ইয়র্কের যে সেটেলমেন্টের যে ব্যাপারে, অর্থাৎ এখানে যে মানুষ আবাদি করলো, এই আবাদি এবং এটার যে প্রাথমিক যে ইতিহাস সেটা নিয়ে আলোচনা করেছেন। এবং দ্বিতীয় অংশে তিনি 20 শতকের যে বিভিন্ন বিষয়গুলো নিউ ইয়র্ক এর ডেভেলপমেন্টের যে অর্থাৎ এটার প্রসেস, এটার মধ্য দিয়ে নিউ ইয়র্কের বড় বড় স্কাইলাইনগুলো হলো, এটার মোটামুটি রিসার্চ ভিত্তিক যে আলোচনাটা সেটা তিনি এখানে করেছেন। এবারে বইয়ের টোন এবং এখানে বইয়ের অর্গানাইজেশনটা, এখানে আপনি যদি দেখেন প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কিছুটা পার্থক্য আপনি খুঁজে পাবেন, যে দুইটার মধ্যে একেবারে যে 100% মিল বা স্মুথলি দুইটা পার্ট এর মধ্যে আলোচনা করেছে বিষয়টা অন্য। প্রথম অংশে মূলত উনি নিউ ইয়র্কের ইতিহাস এই সমস্ত বা সেটেলমেন্ট নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয় অংশে উনি ওয়ান কাইন্ড অফ রিসার্চ ভিত্তিক যে বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এই যে এখানে বলা আছে বার্ডস রিলেটেড রিসার্চ পেপার, রিসার্চ ভিত্তিক যে আলোচনা সেটা। তাহলে এটা হচ্ছে আপনার প্রথম প্যারাটা চলে গেল। এরপরে বার বিগিনস চ্যাপ্টার 1। এবারে এখানে যে চ্যাপ্টার 1-এর যে বিষয়টা, তো ওইখানে কি করা হচ্ছে, ওইখানে উনি কি করছেন, বইয়ের প্রথম চ্যাপ্টারের মধ্যে উনি কি করলেন, উনি হেলিকপ্টার টাইম মেশিনের মধ্য দিয়ে রিডার যারা আছে তাদেরকে তিনি একটা টাইম মেশিনের মধ্য দিয়ে নিউ ইয়র্কের যে আগের ইতিহাস ছিল সেই ইতিহাসের দিকে নিয়ে গেলেন। 1609-এর সময়তে নিয়ে গেলেন উনি। তো উনি ওইখানে নিয়ে গিয়ে উনি বললেন যে দেখো যে 1609-এ আসলে নিউ ইয়র্ক শহরটা আসলে কেমন, আকাশ থেকে দেখতে কেমন লাগতো বা পাখির চোখে দেখতে কেমন লাগতো, এটা দেখেন আপনি। তো উনি ওইটা এরকম একটা আলোচনা করেছেন আর কি। এরপরে তিনি কি করেছেন, তিনি মানে রিডারদেরকে মাটির আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়েছেন, মানে ইমাজিনারি বিষয়টা আর কি, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়েছেন। এবং আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে উনি এখানে যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে যে পাথর এবং এখানে যে পানি এবং এখানে যে মাটির উপর আবার মাটির যে স্তর, এই সমস্ত জিনিসগুলো উনি দেখিয়েছেন। হ্যাঁ, এবারে তিনি আবার রিডারদেরকে আবার মাটির উপরে নিয়ে এসেছেন, অর্থাৎ ইমাজিনারিভাবে উনি এটা দেখিয়েছেন আর কি। তো এখানে দেখা যাচ্ছে কি, এখানে বলা হচ্ছে দেখেন, হিজ লাভ অফ দ্য সিটি কামস থ্রু অ্যাজ হি ডিসক্রাইব ভেরিয়াস ফান ফ্যাক্ট। তো উনি উনি আসলে নিউ ইয়র্ক সিটিকে অনেক বেশি ভালোবাসতেন এবং উনি এখানে অনেকগুলো ফান ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছেন, হাস্যরসাত্মক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এবং দেখা যাচ্ছে কি এবারে এখানে অ্যারন বার যে ছিল ওনাকে নিয়ে উনি অনেক মানে মজা টজা করেছেন বইয়ের এই অংশে। এবং এখানে তিনি বিভিন্ন লেজেন্ডের ব্যাপারে, বিভিন্ন ইতিহাসের বা বিভিন্ন মানে মিথ যেটাকে বলি আমরা, যে প্রাচীনকালের যে অনেক কথাবার্তা যেগুলো এই কিচ্ছা কাহিনীর ব্যাপারে উনি এখানে বলেছেন। এবারে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার এবং তৃতীয় নম্বর চ্যাপ্টার উনি কি করেছেন, উনি একটা আমেরিকান সিভিল ওয়ার
যেটা ছিল 1861 থেকে 65, এটাতে উনি রিডারদেরকে নিয়ে গেছেন, মানে এটা নিয়ে আলোচনা করেছেন আর কি। তো এইখানে তিনি ফোকাস করেছেন এই 2 এবং 3 নম্বর চ্যাপ্টার নিয়ে ফোকাস করেছেন যে আর্লি ডেভেলপমেন্ট যেটা ছিল নিউ ইয়র্কে সেটা নিয়ে, এবং অর্থাৎ নিউ ইয়র্কের মধ্যে যে প্রথম 1811 সালে যে গ্রিড সিস্টেম যেটা ইমপ্লিমেন্ট করা হয়, তো সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। এরপরে তিনি দেখা যায় চ্যাপ্টার 3-তে মানে একেবারে মেইনলি ফোকাস করেছেন মানে সিভিল ওয়ারের আগে যে মানে ওইখানে অর্থাৎ জমির যে ইউজটা ছিল, ব্যবহারটা ছিল, সেটা নিয়ে আলোচনা করেছেন। এখন এই বোথ চ্যাপ্টারের মধ্যে আসলে উভয় চ্যাপ্টারের মধ্যে এমন এমন কিছু ইনফরমেশন তিনি দিয়েছেন যে ইনফরমেশনগুলোর মধ্য দিয়ে আপনি বইয়ের পরবর্তী চ্যাপ্টারগুলো আপনি সহজভাবে বুঝতে পারবেন, বা এই দুইটা আপনার প্যারাগ্রাফের মধ্যে বা বইয়ের এই দুই চ্যাপ্টারটাই মূলত পরের যে অংশগুলো রয়েছে, চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো বুঝতে অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো এখানে দেখা যায় যে কি এখানে তিনি আলোচনা করেছেন যে প্রথম it would have liked Barr to expand upon his claim that existing tenement prevented skyscraper in certain neighborhood because likely no skyscraper developer was interested in performing necessary slum clearance। অর্থাৎ এখানে নিউ ইয়র্কের মধ্যে যখন বড় বড় দালানগুলো এক্সিস্টেন্সে আসছিল, তৈরি হচ্ছিল, তখন একটা প্রবলেম দেখা গেছে যে বস্তিগুলা, অর্থাৎ এখানে টেনামেন্ট মানে বস্তি অথবা গিঞ্জি, তো এই গিঞ্জি এবং বস্তিগুলোর কারণে অনেক ডেভেলপাররা কি করতে চাচ্ছিল না, বড় বড় স্কাইস্ক্রেপার যেটা ছিল বড় বড় দালান ওনারা মানে বিল্ড করতে চাচ্ছিল না। কারণ হচ্ছে এখানে স্লাম ক্লিয়ারেন্স করা লাগবে, মানে বস্তিগুলো ক্লিয়ার করা লাগবে এখানে। তো এই ধরনের বিষয়গুলো ছিল, তারা ডেভেলপাররা কি হচ্ছিল না, মানে অনেক জায়গায় তারা ইন্টারেস্টেড হচ্ছিল না। তো বলতেছে কি এরপরে আর একটা কারণ ছিল ডেপথ অফ বেডরক। বেডরক মানে হচ্ছে মাটির নিচে যে রক ছিল, ওটা পাথর ছিল, সেটাও একটা কারণ ছিল যে তো এখানে অনেকগুলো লিমিটিং ফ্যাক্টর ছিল মানে ডেভেলপারদের জন্য, যে বেডরকগুলো কাটতে টাটতে এখানে অনেক ধরনের অনেক কস্টিং সমস্যা, অনেক প্রবলেম। তো এইটার কারণে আসলে ইন্টারেস্টেড ছিল না ডেভেলপাররা। তো উনি এখানে 3 নম্বর চ্যাপ্টারে এটা মেইনলি আলোচনা করছেন। As foundation costs were a small fraction of the cost of the development। তো এখানে আবার বলতেছেন যে এটা was not a limiting factor for developers। তো এখানে তিনি বলতেছেন যে আসলে ডেভেলপারদের জন্য এটা কিন্তু খুব মানে তুলনামূলক, যদি আপনি বস্তি ক্লিয়ার করে বড় বড় স্কাইস্ক্রেপার, এটা একটা বাধা, দ্বিতীয় বাধা হচ্ছে বেডরক, দুইটা বাধা। তো দুইটা বাধার মধ্যে আপনি যদি তুলনা করেন, তো দেখা গেল যে এখানে মানে দ্বিতীয় যেটা সেটা তুলনামূলক ইজিয়ার ছিল, যদিও এখানে অনেক কস্ট মাস্টের ব্যাপার ছিল, কিন্তু ওটা তুলনায় মানে স্লাম ক্লিয়ার করে বস্তি নির্মাণের যে বাধাটা, এটা ছিল বড় বাধা ফ্যাক্টর, এটা হচ্ছে কথা। অ্যাট ফার্স্ট গ্ল্যান্স ইট ইজ নট অবভিয়াস। তো এখানে উনি বলতেছেন যে বইয়ের মধ্যে উনি যখন এই জিনিসটা উল্লেখ করলেন যে দুইটা বাধার মধ্যে বস্তি ক্লিয়ার করে নির্মাণ করাটা বাধা ছিল বড়, তো এই জিনিসটাকে উনি ক্লিয়ার করেন না যে আসলে এটা কেন, মানে স্লাম ক্লিয়ার করে আপনি এখানে বড় বড় স্কাইস্ক্রেপার নির্মাণ করবেন, এখন এখানে এটা বাধা ঠিক আছে, কিন্তু এটা কেন বাধা হিসেবে বা এটা এত বেশি জটিল কেন আপনার ওই দ্বিতীয়টা চেয়ে, অর্থাৎ আপনার কস্ট বেশি, এটা তো বড় বাধা হওয়ার কথা, কিন্তু এটা চেয়ে ওইটা ছিল বড় বাধা। তো এই জিনিসটা উনি ক্লিয়ার করেন নাই, এটা উনি চেষ্টার যিনি বুক রিভিউ তিনি বললেন আর কি, তিনি উল্লেখ করেছেন এখানে। চ্যাপ্টার 4-এ কি দেখা যায়, এরপর আমরা তো 2 এবং 3 চ্যাপ্টার 4 যেটা সেটা হচ্ছে ইমিগ্রেশনের উপর ফোকাস করা হচ্ছে অ্যান্ড দ্য লোকেশন অফ নেইবারহুড সেন্টিনেট। এখানে মানুষজন আসছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, এবং এইখানে যে মানুষের বসতি গড়ে উঠেছে, বস্তি গড়ে উঠেছে 19 শতকে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 4-এ। এরপরে তিনি দেখেছেন প্রাইমারি 4টা তিনি ইমিগ্রেন্ট ইনক্লেভস। ইমিগ্রেন্ট ইনক্লেভ মানে আপনি বস্তি বলতে পারেন, অথবা মানে যে জায়গার মধ্যে কলোনি টাইপের আর কি। তো কলোনি টাইপের এরকম 4টা তিনি ওইখানে বইয়ের মধ্যে আলোচনা করেছেন, এবং তাদের লোকেশনটা তিনি আলোচনা করেছেন, এবং ওইখানে যে অ্যাডভান্টেজ ছিল হ্যাঁ ওই এরিয়াতে সেটার কথাও আলোচনা করেছেন। মোস্ট অফ দিস ইনক্লেভস ওয়ার লোকেটেড অন দ্য লেস্ট ভ্যালুয়েবল ল্যান্ড। তো এখানে তিনি বলেছেন যে সবগুলো ইনক্লেভ মানে যেগুলো বস্তির সিস্টেম ছিল সেগুলো আসলে ছিল যে সমস্ত জায়গায় ল্যান্ডগুলো কম দামি ছিল তুলনামূলক, ওই সমস্ত জায়গাগুলো মূলত গড়ে উঠেছিল। বিটুইন দ্য এক্সিস্টেড লোকাল দ্য ওয়াটার ফ্রন্ট, অর্থাৎ দুইটা জায়গার মাঝখানে, একটা হচ্ছে সেন্ট্রাল পার্ক আর একটা হচ্ছে ওয়াটারফ্রন্ট, এই দুইটার মাঝখানে যে সমস্ত জায়গাগুলো লেস ভ্যালুয়েবল ছিল, কম মূল্যের ছিল, সেই সমস্ত জায়গাগুলোতে ইনক্লেভস বা বস্তিগুলো গড়ে উঠেছিল। এরপরে উনি পার্ট 2 অফ দ্য বুক বিগিনস উইথ, এরপরে প্রথম অংশ শেষ বইয়ের, এবার দ্বিতীয় অংশ হচ্ছে চ্যাপ্টার 5 থেকে শুরু হয়েছে। তো চ্যাপ্টার 5-এর মধ্যে তিনি আলোচনা করেছেন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন হাইট নিয়ে,
অর্থাৎ এখানে যে বিল্ডিংগুলো যে নির্মাণ হয়েছিল সবগুলো কিন্তু একই ক্যাটাগরির বিল্ডিং ছিল না। এখানে কিছু বিল্ডিং ছিল ইঞ্জিনিয়ারিং হাইট, কিছু ছিল ইকোনমিক হাইট এবং কিছু ছিল ডেভেলপার হাইট। হাইট মানে এখানে বিল্ডিং আর কি, বিল্ডিং ছিল। তো ইঞ্জিনিয়ার হাইট বা ইঞ্জিনিয়ারিং যে বিল্ডিংগুলো ছিল এগুলো ছিল সবচেয়ে বড় বড় বিল্ডিং এবং এগুলো ছিল সেফ এবং যে নির্দিষ্ট সময় দেওয়া হতো নির্দিষ্ট সময়ের ভিতরে এই বিল্ডিংগুলো তৈরি হয়ে যায়। এবং ইকোনমিক হাইট যেটা ছিল এটা হচ্ছে এফিশিয়েন্ট, খুবই একেবারে মানে দক্ষ বা খুবই কার্যকরী যে হাইট সেটা মানে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে। এবং 3 নম্বর যে ডেভেলপার হাইট, যেটা ডেভেলপার বিল্ডিং যেগুলো ছিল এগুলো হচ্ছে যে ডেভেলপারদের ইনকামের সোর্স, মানে এখান থেকে ডেভেলপার আছেন দেখো তো আমরা সবচেয়ে বেশি এই হাইটগুলো থেকে বা এই বিল্ডিংগুলো থেকে ইনকাম করব। হ্যাঁ, তো এখানে যে বলা আছে হু ইজ অ্যাটেম্পটিং টু ম্যাক্সিমাইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তারা এই হাইটগুলো দিয়ে অনেক টাকা পয়সা, আমাদের দেশের মতো আর কি, টাকা পয়সা কামানোর সবচেয়ে বড় মানে মনে করতো, টুল মনে করতো এগুলোকে। এরপরে চ্যাপ্টার 5-এ তিনি আলোচনা করেছেন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা তিনি আলোচনা করেছেন, যে কীভাবে বড় বড় হাইটগুলো নির্মাণ করা হতো। তো এখানে আয়রনের ব্যবহার শুরু হলো। এরপরে স্টিল স্কেলেটন ফ্রেমের আলোচনা তিনি এখানে করেছেন, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের এই ইট দিয়ে এবং বিভিন্ন জিনিস দিয়ে যখন আমরা যে আমাদের দেশে এখনও যে দেয়াল টেয়াল বানায় এগুলো অনেক মোটা অনেক পোড়ো, তো এগুলোর পরিবর্তে তারা কী করলো স্টিল স্কেলিটন ফ্রেম, মানে বিল্ডিংয়ের মতো এই স্টিল দিয়ে ফ্রেম বানিয়ে ওনারা বিল্ডিং বানানো শুরু করলো আর কি। তো এখানে দেখা গেল কি ফলে এইটার অর্থাৎ স্টিল স্কেলেটন ফ্রেম দিয়ে এবং রড দিয়ে যখন আপনি বিল্ডিংগুলো বানানো শুরু করলেন তখন এখানে বিল্ডিংয়ের দেখা গেল যে কি এখানে স্পেসটা বাড়লো এবং এখানে যে ন্যাচারাল লাইট আছে এবং অনেক জানালা কিন্তু সংযোজন করা হয়েছিল এবং এখানে ন্যাচারাল যে লাইট, এই যে এখানে বলছে ইউজ অফ উইন্ডোজ, হ্যাঁ ইনক্রিজিং দ্য ইউজ অফ উইন্ডোজ, অনেক জানালা এখানে অ্যাড করা যাইতে গেল এবং দেখা যায় ন্যাচারাল লাইটের যে ব্যবস্থা সেটা এখানে করা গেল। তাহলে চ্যাপ্টার 5 শেষ। চ্যাপ্টার 6-এ রিপ্রেজেন্ট করে ডেটা অন বিল্ডিং হাইট থ্রু আউট দ্য 20th সেঞ্চুরি অ্যান্ড দ্য ইউজেস রিগ্রেশন এবং এটার গ্রোথ। এবং চ্যাপ্টার 6-এ কী করে এখানে ডেটা অর্থাৎ 20 শতকের মধ্যে যে বিল্ডিংয়ের ক্রমবর্ধমান বৃদ্ধি এবং এটার যে গ্রোথ, এইটার যে আপনার ডেটা ছিল ওই ডেটা নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের যে ভবিষ্যৎ সেটা নিয়েও তিনি আলোচনা করা হয়েছে। এবং এখানে তিনি কি করেছেন, এখানে তিনি তুলনামূলক মানে টেকনিক্যাল সাইডটা থেকে সরে গিয়ে তিনি তুলনামূলক মানে আলোচনা করেছেন। হ্যাঁ, অর্থাৎ এখানে যদি দেখেন ওয়াইল লেস টেকনিক্যাল দেন দ্য রিসার্চ পেপার অন উইচ দ্য পেপার ইজ বেসড অন, অর্থাৎ পুরো পেপারটা ছিল ওনার টেকনিক্যাল বেসড আর কি। দ্বিতীয় চ্যাপ্টারে তিনি টেকনিক্যাল বেসড রিসার্চগুলো করেছেন। তো এখানে উনি এই টেকনিক্যাল বেসড রিসার্চটাকে বাদ দিয়ে উনি এখানে অ্যানালিসিসটা করেছেন। ইট ইজ ফার মোর টেকনিক্যাল দেন উড বি প্রেপার্ড প্রপোজ বাই এ জেনারেল অডিয়েন্স। তো এটা কিন্তু জেনারেল অডিয়েন্স যারা তারা কিন্তু এইটার মধ্যে তেমন একটা ইন্টারেস্ট পাবে না বা তারা এটাকে তেমন একটা লাইক করবে না, কারণ এখানে হচ্ছে টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করেছেন। হ্যাঁ, তো চ্যাপ্টার 7-এ যেটা সেটা হচ্ছে কি সেইখানে বেড রক নিয়ে আলোচনা করা হয়েছে, যে অর্থাৎ আপনি যখন বিল্ডিং বানাতে যান মাটির নিচে যে পাথরের যে একটা স্তর সেটা। তো এখানে বলা হচ্ছে যে বেড রকের উপস্থিতির ধারণা করা হচ্ছিল কোথায়, ডাউন টাউনে এবং মিড টাউন নিউ ইয়র্কের এই দুই জায়গার মাঝখানে যে বেড রকের অনুপস্থিতির যে বিষয়টা সেটা নিয়ে কি করা হচ্ছিল, ধারণা করা হচ্ছিল। তো এই জন্য দেখা গেল যে কি এই জন্যে অনেক জায়গায় স্কাইস্ক্রেপারটা এই দুইটা জায়গার মাঝখানে অনেক এরিয়ায় গড়ে ওঠে নাই, কারণ তাদের কথা হচ্ছে যদি বেডরক না থাকে বড় বড় স্কাইস্ক্রেপার করলে তো এটা থাকবে না, এটা যে কোনো ভূমিকম্পে এটাতে দাবি যাবে নিচের দিকে। তো এটা উনি আলোচনা করেছেন বুক চ্যাপ্টার 7-এ। রাদার বার আর্গিউজ দ্যাট ওয়াইল ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট, এখানে উনি বেডরকের যে ফাউন্ডেশন কস্টটা ছিল সেটা নিয়ে আর্গিউ করেছেন এবং এখানে আরও কয়েকটা জিনিস আলোচনা করেন। দ্য কস্ট ওয়ার নাইদার প্রবাবিলিটি হাই নর ওয়ার দ্য লার্জ কম্পেয়ার টু দ্য সেভারাল কস্ট, অর্থাৎ এখানে যে কস্টটা ছিল এটা কিন্তু ওভারঅল কস্টের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু অত বেশি হাই ছিল না। তো তারপরেও তিনি এখানে কেন করা হয়নি, কারণ এখানে বেডরকের অনুপস্থিতির যে বিষয়টা সেটা মাথায় রেখে এখানে করা হয়নি। হোয়াট আই এনজয়েড দ্য মোস্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার ওয়াজ বার্স ডিসকাশন অফ হাউ ফাউন্ডেশন আর অ্যাকচুয়ালি বিল্ট। তো এখানে বলছে যে মানে উনি যে বুক রিভিউয়ার যিনি আছেন উনি বলতেছে যে আমি আসলে খুব বেশি মানে এই চ্যাপ্টারটা অনেক বেশি এনজয় করলাম, কারণ হচ্ছে তিনি
ফাউন্ডেশনটা আসলে কিভাবে হয়েছে এটা নিয়ে উনি একেবারে ইনফরমেটিভ আলোচনা করেছেন। তো এটা উনি বললেন যে আমি চ্যাপ্টারটা অনেক বেশি এনজয় করেছি। তারপরে উনি এখানে কিভাবে নির্মাণটা হয়েছে সেটা নিয়ে কেসন্স মানে অর্থাৎ আপনি নির্মাণ করেছেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন আমরা পদ্মা সেতুতে দেখেছি, যখন পদ্মা সেতু নির্মাণ করা হয় তখন দেখা যায় যে কি জিনিসটাকে মানে পানির মধ্যে বরফ, বিশাল বরফ, পাইপের মতন 4-5 থেকে পাইপের মতন এটার মধ্যে এখানে কি করা হয়েছে, সেট আপ করা হয়েছে, এরপরে পানিগুলো নিষ্কাশন করা হয়েছে, এরপরে এটার ভিতরে কাজ করা হয়েছে। তো এটাকে বলা হয় কেসন্স, উইচ এনেবল ওয়ার্কার। তো এখানে কি হয়েছে, এই কেসন্সের মধ্য দিয়ে ওয়ার্কাররা নিচে ঢুকে যেত, এটা 5 সিস্টেম আর কি, বিশাল বড় 5 সিস্টেম, তো ভিতরে ঢুকে যেত এবং এটা তারা এখানে খুব ডিগ করতো, নিচের দিকে মাটি কাটতো, মাটি খুঁড়ে নিচের দিকে যেত এবং এমনকি বেডরক ওয়াটার লেভেলে নিচেও চলে যেত। হ্যাঁ, এরপরে তিনি কি করেছেন, বার্স থ্রো টেকনোলজিক্যাল হিস্ট্রি ডিসকাসেস নট অনলি হাউ কেসেস ওয়ার্ক। তিনি কেসন্সা কীভাবে আসলে ওয়ার্ক করেছে, কাজ করেছে সেটা নিয়ে শুধু আলোচনা করেছেন। বিষয়টা মানে এমন না, তিনি এখানে যে অর্থাৎ এই প্রযুক্তির মধ্য দিয়ে কাজ করতে গেলে যে ডেঞ্জার যেটা ছিল, যে বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন রিস্ক যে ছিল, রিস্ক নিয়ে আলোচনা করেছেন। তো এটা হচ্ছে মানে এই বিষয়টা উনি এই চ্যাপ্টার আলোচনা করেছেন। চ্যাপ্টার 8 এবং 9-এ কি আলোচনা করেছেন, মিড টাউন এর যে 1920-এর দিকে মিড টাউনের মধ্যে যে ব্যাপক পরিমাণে বিল্ডিং তৈরি হতে লাগলো, বিল্ডিং নির্মাণ হতে লাগলো, সেটা নিয়ে আলোচনা করেছেন। এবার চ্যাপ্টার 8-এর মধ্যে তিনি ডিসকাশন করেছেন, লেংদি ডিসকাশন করেছেন ইকোনমিক থিওরি নিয়ে। হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে কি অনেক রিডাররা, সাধারণ রিডাররা যারা আছে তারা দেখা যাবে যে কি এটাকে খুব একটা পছন্দ করবে না, তো এটা দেখা যাবে যে আপনার বইটা না পড়ার দিকে আপনাকে ধাবিত করবে, এরকম একটা কথা বলা হচ্ছে আর কি। আচ্ছা, তো এটা ভালো একটা সাবজেক্ট হতে পারে যারা ইকোনমিক্স নিয়ে পড়ে তাদের জন্য এই অংশটা। এবার বলতেছে কি তিনি কি করেছেন, দুইটা প্রাইমারি এক্সপ্লেনেশন দিয়েছেন যে 1920-এর দিকে যে বিল্ডিংয়ের নির্মাণ যে বেড়ে গেল, এটার কারণে দুইটা তিনি এক্সপ্লেনেশন দিয়েছেন। এক নম্বর হচ্ছে এক্সুবেরেন্স, এখানে মানুষের প্রচুর আগ্রহ জন্মালে যে বড় বড় বিল্ডিং তৈরি হবে, এটা তাহলে এক্সুবেরেন্স মানে আগ্রহ। দ্বিতীয় নম্বর করা হচ্ছে ফাইন্যান্সিং, যে ফাইন্যান্সিংয়ের যে বিষয়টা সেটা ছিল। তো এখানে ডেটার মধ্যে আলোচনা করা হয়েছে যে সাপ্লাই এবং ডিমান্ডের যে বিষয়টা ছিল, এটা একটা কারণ ছিল বিল্ডিংগুলো বোম করার ক্ষেত্রে, মানে অনেক বেশি বিল্ডিং বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর হচ্ছে 1920-এর দিকে যে মানে সাপ্লাই এবং ডিমান্ড ছিল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কি এখানে বলছে যে কি দ্য ক্যারেক্টার ওয়াজ নট আর কি প্রাইমারিলি কজ। আচ্ছা, হি ইউজেস অ্যাসেসিবিলিটি ডিউরেবিলিটি অফ দোজ টু এক্সপিরিয়েন্স দ্য ফাইন্ড দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ফ্যাক্টরস এক্সপ্লেন মাচ অফ দ্য ডেভেলপমেন্ট দো ইট এনাবলস দ্য বোম চিপ ক্রেডিট ওয়াজ নট, হি আর্গিউস। অর্থাৎ এখানে সাপ্লাই এবং ডিমান্ড এই দুই জিনিসটাই মূলত কারণ ছিল, ফ্যাক্টর ছিল, যে 1920-এর দিকে প্রচুর পরিমাণে বড় বড় আকাশচুম্বী দালান হওয়ার পেছনে। তো এবার ফাইনাল চ্যাপ্টার 10-এর মধ্যে তিনি কি আলোচনা করেছেন, তিনি আলোচনা করেছেন অ্যানাদার অফ ইম্পেরিয়াল প্র্যাকটিস, মানে ডিউরেবল আর কি, ইম্পেরিক্যাল পেপারস দ্যাট এস্টিমেট ম্যানহাটন ল্যান্ড ভ্যালুস। তো ওইখানে ল্যান্ড ভ্যালু নিয়ে আলোচনা করা হচ্ছে, 19 শতকের দিকে যে মানে জমির যে মূল্য ছিল সেটা। তো এটা মানে অর্থাৎ আপনি যখন স্কাই স্ক্রেপার করবেন, বড় বড় দালান টালান এগুলো করবেন, তখন দেখা যাচ্ছে জমি টমির ভ্যালু এগুলো বেড়ে যাবে। তো এটা হচ্ছে ওভারঅল ফ্যাসেজ, আমি এগুলো সামারি করলাম। তো এখন আমরা ঠুস আনসারগুলো করে ফেলবো। তো এখন দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে, হোয়াট পয়েন্ট ডাজ চেস্টার মেক অ্যাবাউট দ্য বাস বুক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে যে ভিউটা ছিল, পয়েন্ট অফ ভিউ যেটা চেস্টারের, তিনি আসলে এখানে কি দেখলেন। তো উনি আসলে যেটা দেখেছেন সেটা হচ্ছে ইট গিভস এ হাইলি অরিজিনাল এক্সপ্রেশন ফর আরবান ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রথম যে প্যারা আছে, প্রথম প্যারার যদি আপনি যান তাহলে প্রথম প্যারায় আপনি দেখবেন যে এখানে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বড় বড় আকাশচুম্বী দালান হওয়ার পেছনে যে সমস্ত কারণগুলো ছিল, জিওলজিক্যাল, হিস্টোরিক্যাল, ইকোনমির বিভিন্ন যে কারণগুলো ছিল, এই সমস্ত কারণগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। 609 থেকে 1900 ভিতরে এই সমস্ত অনেকগুলো কারণ নিয়ে তিনি আলোচনা করেছেন। তাহলে এখানে আনসার করা একেবারেই সহজ, যে এখানে যদি দেখেন ইট কভার্স এ রেঞ্জ অফ ফ্যাক্টর দ্যাট এফেক্টেড ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্কের যে ডেভেলপমেন্ট পেছনে যে কারণগুলো ছিল সেই সমস্ত কারণগুলো নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। এবার 28 নম্বর আলোচনায় দেখি, কোশ্চেনে দেখি, হাউ ডাজ চেস্টার রেসপন্ড টু দ্য ইনফরমেশন ইন দ্য বুক অ্যাবাউট টেনেমেন্টের ব্যাপারে, অর্থাৎ যে বস্তির ব্যাপারে যে ইনফরমেশন বইতে দেওয়া আছে, ওই বইয়ের ইনফরমেশনের ব্যাপারে চেস্টারের রেসপন্ডটা কেমন ছিল। তো শি ডেসক্রাইব দ্য রিজন ফর বার্স ইন্টারেস্ট
তারপর she indicates a potential problem with bar analysis. She compares Barr's conclusion with that of the other writers. She provides detail about the source Barr used for his research. অর্থাৎ এখানে তিনি তার রিসার্চের ব্যাপারে যে সোর্সগুলো ছিল সেটা তিনি আলোচনা করেছেন, নাকি she indicates a potential problem with Barr's analysis এটা নিয়ে আলোচনা করেছেন, she describes the reasons for Barr's interest, কোনটা মানে এখানে কোনটা নিয়ে আলোচনা করেছেন। তো টেনেন্টের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা যদি একটু দেখি, যে বস্তির নির্মাণের যে বিষয়টা সেটা নিয়ে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখব যে দেখেন এই যে এখানে যদি দেখেন যে চ্যাপ্টার 2 and 3 টেক দ্য রিডার আপ টু দ্য সিভিল ওয়ার আলোচনা করা হচ্ছে চ্যাপ্টার 2-3-তে, উইথ চ্যাপ্টার 2 ফোকাসিং অন দ্য আর্লি ডেভেলপমেন্ট অন ল্যান্ড অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য গ্রিড। এত দুইয়ে গ্রিডের ব্যাপারে এবং আর্লি ডেভেলপমেন্ট অর্থাৎ বিদ্যুতের যে গ্রিড এটার ব্যাপারে এবং আর্লি ডেভেলপমেন্টের ব্যাপারে বলা হচ্ছে। চ্যাপ্টার 3-তে ফোকাস করা হচ্ছে ল্যান্ড ইউজ বিফোর সিভিল ওয়ার, গৃহযুদ্ধের আগে যে আপনার ল্যান্ডের ব্যবহার সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। বোথ চ্যাপ্টার আর ইনফরমেটিভ অ্যান্ড ওয়েল রিসার্চ অ্যান্ড সেট দ্য স্টেজ ফর ইকোনমিক অ্যানালিসিস দ্যাট কামস লেটার, মানে পরবর্তী যা আলোচনা যে চ্যাপ্টারগুলো সেগুলো বুঝতে সহায়তা করবে এটার। এবং উড হ্যাভ এবারে আরও কিছু আলোচনা আছে, এই যে এখানে দেখেন টেনেমেন্ট। It would have liked Barr to expand upon his claims that existing tenement prevent skyscraper in certain neighborhood. অর্থাৎ বার এখানে মূলত পছন্দ করেছেন তার ডিসকাশনটা এখানে করতে, এবং তার যে ক্লেম আছে সেটা হচ্ছে কি, ক্লেমটা কি তিনি ক্লেম করেছেন বইতে যে এক্সিস্টিং টেনেমেন্ট অর্থাৎ যে বস্তিগুলো ছিল তখন ওই বস্তিগুলো প্রিভেন্ট করেছে, মানে বাধা দিয়েছে স্কাইস্ক্রেপার বড় বড় বিল্ডিং হতে ইন সার্টেন নেইবারহুড, ওই কিছু কিছু জায়গায়। বিকজ লাইকলি নো স্কাইস্ক্রেপার ডেভেলপার ওয়াজ ইন্টারেস্টেড ইন পারফর্মিং দ্য নেসেসারি স্লাম ক্লিয়ারেন্স, কারণ অধিকাংশ ডেভেলপাররা চাচ্ছিলেন না যে স্লামগুলো ক্লিয়ার করে বা ওইখানে বস্তিগুলো ক্লিয়ার করে কি করতে, এখানে বড় বড় স্কাইস্ক্রেপার বড় বড় আকাশচুম্বী দালান করতে চাচ্ছিলেন না। তো এখানে তার মানে আমরা এখানে বুঝলাম যে এখানে তিনি কি আর আলোচনা করেছেন, যে তিনি এখানে আলোচনা করেছেন মূলত যে হাউ ডাজ চেস্টার রেসপন্ড টু দ্য ইনফরমেশন, অর্থাৎ ইনি আলোচনা করেছেন শি ইন্ডিকেটস এ পটেনশিয়াল প্রবলেম উইথ বার্স অ্যানালিসিস। তিনি এখানে বারের যে অ্যানালিসিসের বিষয়টার যে পটেনশিয়াল প্রবলেম ছিল সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। অর্থাৎ এখানে আপনি যে আরেকটু ডিটেলস দেখেন তাহলে এখানে আপনি দেখবেন যে এই যে এখানে দেখেন যে first glance it is not obvious why slum, এই যে এখানে দেখেন at first glance it is not obvious why slum clearance would be limiting while more expensive foundations would not। অর্থাৎ এখানে যে দুইটা প্রবলেমের কথা বলা হলো, যে বড় বড় দালান হতে দুইটা প্রবলেম ছিল, এক নম্বর ছিল স্লাম, দ্বিতীয় নম্বর কথা ছিল অনেক বেশি এক্সপেন্ডিচার, মানে অনেক বেশি ব্যয়বহুলতা। তো এই দুইটা কারণ যদি আপনি যদি খতিয়ে দেখেন তো উনি কিন্তু ক্লিয়ার করেন নাই যে স্ল্যাম ক্লিয়ারেন্সটা কেন বড় ফ্যাক্টর বড় প্রবলেম, এটা কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। তার মানে এই পটেনশিয়াল প্রবলেম এখানে যে শি ইন্ডিকেটস এ পটেনশিয়াল প্রবলেমস উইথ বার্স অ্যানালাইসিস, বার অ্যানালাইসিস এই ইয়াটার মধ্যে অ্যানালাইসিসের মধ্যে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে তিনি এখানে ডিসকাশনটা ভালোভাবে ক্লিয়ারলি করেন নাই। 29 হোয়াট ডাজ চেস্টার সে অ্যাবাউট চ্যাপ্টার 6 অফ দ্য বুক। চ্যাপ্টার 6 এর মধ্যে চেস্টার আসলে কি বলেন, যে বইয়ের কি রিভিউ দেন তিনি। তো ইট কন্টেন্স কনফ্লিক্টিং আইডিয়া, চ্যাপ্টার 6টা বিভিন্ন কনফ্লিক্টিং বা সাংঘর্ষিক আইডিয়া সম্পূর্ণ, বা ওইখানে সাংঘর্ষিক আইডিয়া রয়েছে। ইট ফোকাসেস টু মাচ অন পসিবল ট্রেন্ডস, এটা অনেক বেশি পসিবল ট্রেন্ডের উপর ফোকাস করে। ইট ইজ টু স্পেশালাইজ ফর মোস্ট রিডার, এটা অনেক রিডারদের জন্য স্পেশালাইজ। ইট ড্রস অন রিসার্চ দ্যাট ইজ আউট অফ ডেট, এটা এমন একটা রিসার্চকে ধারণ করে যেটা আউটডেট, মানে যেটা পুরাতন হয়ে গেছে। তাহলে এটা কোনটা জিনিসটা। তো এখানে আমরা যদি চ্যাপ্টার 6টা যদি দেখি, চ্যাপ্টার 6-এ আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে, তো এখানে যদি আপনি দেখেন চ্যাপ্টার 6 দেন রিপ্রেজেন্ট ডেট অন বিল্ডিং হাইট থ্রু আউট দ্য 20th century and uses regression analysis predict building construction। অর্থাৎ এখানে 20th century বিল্ডিংয়ের যে উৎপত্তি অনেক বেশি বেশি হতে লাগলো এবং এটার যে গ্রোথ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে বলেছেন দেখেন এই যে দেখেন ওয়াই লেস টেকনিক্যাল দেন দ্য রিসার্চ পেপার অন বেস্ট চ্যাপ্টার ইজ বেস্ট। অর্থাৎ এখানে ওনার তো আসলে বিষয়টা হচ্ছে দ্বিতীয় অংশটা হচ্ছে রিসার্চ বেসড, ওনার ইয়েটা দ্বিতীয় অংশটা বইয়ের। তো এই উনি কী করছেন, টেকনিক্যাল বেস ছিল ওনার দ্বিতীয় অংশটা, ওই টেকনিক্যাল বেস থেকে সরে গিয়ে উনি
নর্মাল একটা আলোচনা করেছেন। তো ইট ইজ প্রবলি মোর টেকনিক্যাল দ্যান উড বি প্রেপার্ড, অর্থাৎ বাই এ জেনারেল অডিয়েন্স, অর্থাৎ জেনারেল অডিয়েন্সটা আসলে এত বেশি টেকনিক্যাল পড়তে চায় না, এত বেশি টেকনিক্যাল জিনিসপত্র পড়তে চায় না। তার মানে হচ্ছে কি, এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটা বেশি টেকনিক্যাল হয়ে গেছে, এটা অনেক বেশি মানে সবার জন্য না এই অংশটা। এই অংশটা কিন্তু সবার জন্য না। তো তো এখানে তাহলে ইট কন্টেন্স এ কনফ্লিক্টিং ডেটা, ফোকাস অন মাচ পসিবল ট্রেন্ড, ইট ইজ স্পেশালাইজ ফর সাম মোস্ট রিডার, ইট ইজ টু স্পেশালাইজ ফর মোস্ট রিডার। এটা কিন্তু অনেক বেশি মানে রিডারদের জন্য, কিছু রিডার ছাড়া বাকি সবার জন্য কিন্তু স্পেশালাইজ নাই। তো টু মানে নেগেটিভ ওয়ার্ড, এটা ইট ইজ টু স্পেশালাইজ টু মোস্ট রিডার্স আর কি, অর্থাৎ কম স্পেশালাইজ জিনিসটা। এখানে কিছু রিডাররা শুধুমাত্র ইন্টারেস্ট ফিল করবেন, বাকিরা কিন্তু এটা ইন্টারেস্ট ফিল করবেন না। আচ্ছা, 30 নম্বর, হোয়াট ডাজ চেস্টার সাজেস্ট অ্যাবাউট দ্য চ্যাপ্টার ফোকাসিং অন দ্য 1920s বিল্ডিং বুম, অর্থাৎ 1920 সালের দিকে যে প্রচুর পরিমাণে বিল্ডিং বেড়ে গেল, এই ব্যাপারে চেস্টারের যে ভিউ আছে সেটা কি, তো এখানে কেন বেড়ে গেল, বা ওই চ্যাপ্টারে উনি এই জিনিসটার ব্যাপারে কি বলেছেন, বা চেস্টার যে ভিউ করেছেন ওই চ্যাপ্টারের ব্যাপারে 1920 এর বিল্ডিং বুম যে চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হচ্ছে, তো ওনার রিভিউটা কী ছিল? ওনার রিভিউটি এটা ছিল, দ্য ইনফরমেশন শুড হ্যাভ বিন অর্গানাইজড ডিফারেন্টলি, যে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলোকে ভিন্নভাবে অর্গানাইজ করা হয়েছে। মোর ফ্যাক্টস আর নিডেড অ্যাবাউট দ্য ওয়ে কনস্ট্রাকশন ওয়াজ ফাইন্যান্স, যে অনেকগুলো কাজ, অনেকগুলো বিষয় প্রয়োজন ছিল, যে মানে ফাইন্যান্সিং কনস্ট্রাকশনের ব্যাপারে যে ফাইন্যান্স হয়েছে, যে টাকা পয়সা সংগ্রহের যে বিষয়টা, সেটার ক্ষেত্রে যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসে আরও অনেকগুলো ফ্যাক্ট প্রয়োজন ছিল। দ্য এক্সপ্লেনেশন দ্যাট ইজ গিভেন ফর দ্য বিল্ডিং বুম ইজ আনলাইকলি, অর্থাৎ বিল্ডিং যে বেড়েছে সেটার ব্যাপারে যে এক্সপ্লেনেশন দেওয়া ছিল সেটা কিন্তু রিলেভেন্ট ছিল না, প্রাসঙ্গিক ছিল না। এটা সাম পার্ট উইল হ্যাভ লিমিটেড অ্যাপিল টু সার্টেন পিপল, নাকি এইখানে উনি যে ওভারভিউটা দিয়েছেন সেটা হচ্ছে যে কিছু অংশে মানে লিমিটেশন ছিল কিছু মানুষের জন্য, মানে কিছু অংশে, অর্থাৎ পুরো জায়গায় তো অনেক বেশি স্কাইস্ক্রেপার বেড়েছে, অনেক বেশি বোম হয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে কিছু মানুষের জন্য এখানে লিমিটেশন ছিল, সবাই কিন্তু এখানে গিয়ে কি করতে পারছিল না, এখানে বোম করতে পারছিল না, বা এখানে স্কাইস্ক্রেপার নির্মাণ করতে পারছিল না। তাহলে আমরা এখন যদি দেখি যে 30 নম্বর কোশ্চেনের আমরা যদি রেফারেন্সটা দেখি, তাহলে আমরা কি পাবো? আমরা এখন আপনি যদি এটার আনসার বার করতে যান তাহলে এখানে রেফারেন্সে কি পাবেন? রেফারেন্সে দেখেন, এখানে দেখেন যে অর্থাৎ এই যে 1920-এর দিকে যে হয়েছিল, বোম হয়েছিল, প্রচুর পরিমাণে বড় বড় বিল্ডিং, দালান টালান এগুলো উঠে আসছিল। তো এটার মধ্যে কয়েকটা কারণ ছিল। এক নম্বর ছিল মানুষের এক্সুবেরেন্স ছিল, প্রচুর পরিমাণ মানুষ চাচ্ছিল বড় বড় বিল্ডিং বানাইতে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইন্যান্সিংয়ের যে বিষয়টা সেটাও ছিল। তো তার আগে এখানে দেখেন, এই যে এইটা কিন্তু শুরু হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে দেখেন যে এইখানে কয়েকটা বিষয় আছে যে ওয়াইল দিস চ্যাপ্টার রেফারেন্সিং এম্পেরিক্যাল বা এক্সপেরিমেন্টাল রিসার্চ পেপার, ইট ইজ এ রিলেটিভলি ইজি রিড। এরপরে চ্যাপ্টার্স 8 and 9 ফোকাসেস অন দ্য বার্থ অফ মিড টাউন অ্যান্ড দ্য বিল্ডিং বুম 90, যে বিল্ডিং বুম, প্রচুর পরিমাণে বিল্ডিং বেড়ে গিয়েছিল 1920-এর দিকে। তো চ্যাপ্টার 8-এর মধ্যে লেংদি ডিসকাশন আছে আরবান ইকোনমিক থিওরির ব্যাপারে, যেটা সাধারণ রিডারদের জন্য এটা মানে ভালো না। এই যে ডিস্ট্রাকশন টু রিডার্স প্রাইমারিলি ইন্টারেস্টেড ইন নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ যারা নিউ ইয়র্ক হিস্ট্রি জানতে চায় তাদের জন্য এই বিশাল লেংদি ডিসকাশনটা একটু এক ধরনের হেডেক, মানে তারা ইন্টারেস্টেড ফিল করবেন না। হাউএভার, তবে দে উড বি ওয়েল সুইটেড ফর আন্ডার গ্রাজুয়েট লার্নিং অ্যাবাউট দ্য ইকোনমিক্স অফ সিটিস, অর্থাৎ যে সমস্ত আন্ডার গ্রাজুয়েটরা এই সিটির ব্যাপারে জানতে চায়, নিউ ইয়র্ক সিটির ব্যাপারে জানতে চায়, তাদের জন্য এটা কিন্তু মানে খুবই ভালো একটা অংশ হতে পারে এই বইয়ের এই অধ্যায়টা। তাহলে এই যে কথাটা এইটাই হচ্ছে আমাদের আনসার। তো এখানে আপনি যদি দেখেন তাহলে এখানে কি হবে যে এই কথাটা, অর্থাৎ হোয়াট ডাজ চেস্টার সাজেস্ট অ্যাবাউট দ্য চ্যাপ্টার ফোকাসিং অন 1920 বিল্ডিং বুম, এই বিল্ডিং বুমের চ্যাপ্টারের মধ্যে তিনি আসলে কোন জিনিসটার উপর মানে কোন জিনিসের উপর ফোকাস করেন? এখানে ফোকাস করেন ইনি যে সাম পার্টস উইল হ্যাভ লিমিটেড অ্যাপিল টু সার্টেন পিপল, যে বইয়ের যে ওই অংশের যে ব্যাখ্যা বা যে বিশ্লেষণ বা যে অ্যানালিটিক্যাল যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা আসলে সবার জন্য না, কমন রিডার যারা তাদের জন্য না, এখানে যারা এক্সপার্ট বা যারা ইকোনমি সম্পর্কে জানতে চায় নিউ ইয়র্কে তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য, আর বাকিদের জন্য না। 31-এর হোয়াট ইমপ্রেসেস চেস্টার দ্য মোস্ট অ্যাবাউট দ্য চ্যাপ্টার অন ল্যান্ড ভ্যালু, ল্যান্ড ভ্যালুর যে চ্যাপ্টারটা আছে
ওই চ্যাপ্টারের মধ্যে চেস্টারকে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ করেছে কোন জিনিসটাই? দ্য ব্রড টাইম পিরিয়ড দ্যাট ইজ কাভার্ড, ওইখানে বিশাল বড় একটা টাইম পিরিয়ডের কথা বলা আছে, এই জিনিসটা তাকে মুগ্ধ করছে? নাকি ওই চ্যাপ্টারের মধ্যে ইন্টারেস্টিং কোয়েশ্চান আছে, হ্যাঁ, দ্যাট বার্গ আস, যেটা বার্গকে মানে আস করছে বা উত্থাপন করছে? দ্য নেচার অফ দ্য রিসার্চার ইনটু দ্য টপিক, অর্থাৎ টপিকের ব্যাপার, ওই টপিকের ব্যাপারে, মানে ওইখানে যে টপিকটা ব্যাপার বা এই যে ল্যান্ড ভ্যালু যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে, ওই টপিকের যে রিসার্চের যে ধরন সেটা ওনাকে অনেক বেশি মুগ্ধ করেছে? নাকি রিকমেন্ডেশনস বার মেক্স ফর দ্য ফিউচার, নাকি যে রিকমেন্ডেশনটা করেছেন উনি বারে, যে রিকমেন্ডেশনটা করেছেন বা ভবিষ্যতের জন্য যে সুপারিশটা করেছেন সেটা তাকে বেশি মুগ্ধ করেছে? কোনটা মুগ্ধ করেছে? তো আমরা যদি এখন এই যে ল্যান্ড ভ্যালুর কথা একদম শেষে এটা রয়েছে চ্যাপ্টারে, সেটা যদি দেখি তাহলে এখানে দেখব দ্য ফাইনাল চ্যাপ্টার বার ডিসকাসেস অ্যানাদার হিজ এম্পেরিক্যাল পেপার দ্যাট, এখানে উনি প্র্যাকটিক্যাল পেপার নিয়ে আলোচনা করেছে। এস্টিমেট ম্যানহাটনের যে ল্যান্ড ভ্যালু আছে, যে দেখেন ল্যান্ড ভ্যালু, ম্যানহাটনের ল্যান্ড ভ্যালুর ব্যাপারে তিনি আলোচনা করেছেন 1900 কত থেকে 19th century টু দ্য প্রেজেন্ট ডে, বর্তমান সময় পর্যন্ত। দ্য ডেটা ওয়ার্ক দ্যাট ওয়েন্ট ইনটু দিস এস্টিমেশন ইজ পার্টিকুলারলি ইমপ্রেসিভ। এই যে বলছে দ্য ডেটা, দেখেন ডেটা মানে কি? রিসার্চের ক্ষেত্রে যে ডেটা ব্যবহার করা হয়েছে, হোয়াট দ্যাট ওয়েন্ট ইনটু দিস এস্টিমেশন ইজ পার্টিকুলারলি ইমপ্রেসিভ। এটা যে ডেটাটা উনি ইউজ করেছেন বা রিসার্চের যে বিষয়টা ইউজ করেছে, এটাই হচ্ছে ইমপ্রেসিভ বা ইন্টারেস্টিং। টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার বার অ্যাসেসেস ওয়েদার স্কেপার আর এ কজ অর অ্যান ইফেক্ট অফ হাই ল্যান্ড ভ্যালুস। পরে তিনি আবার আলোচনা করেছেন যে স্কেপারের কারণে ল্যান্ড ভ্যালু কীভাবে বেড়ে গেল না গেল, এটা নিয়ে আলোচনা করেছেন। হি ফাইন্ডস দ্যাট চেঞ্জেস ইন ল্যান্ড ভ্যালুস প্রেডিক্টেড ফিউচার বিল্ডিং হাইট, এবং তিনি বলেছেন যে ল্যান্ড ভ্যালুর কারণে আপনি দেখবেন যে ল্যান্ড ভ্যালু যেখানে বেশি সেখানে বিল্ডিংয়ের হাইটের তারতম্য হবে, আর যেখানে কম সেখানেও তারতম্য হবে, এটার কি কথা। বাট দ্য রিভার্স ইজ নট ট্রু, কিন্তু তার উল্টোটা কিন্তু হবে না। দ্য বুক ইনস উইথ দেন ইপিলগ, এবারে পুরো সামারি করে দিচ্ছে বইয়ের, উইথ দেন ইপিলগ ইন উইচ বার ডিসকাশন দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন দ্য সিটি অ্যান্ড মেক্স পলিসি সাজেশন ফর নিউ ইয়র্ক। অর্থাৎ পরে যে মানে অর্থাৎ ভবিষ্যতে যে আপনার এনভায়রনমেন্টাল প্রবলেমগুলো আসতে পারে সেই ব্যাপারে উনি আলোচনা করেছেন, এবং এটার যে সলিউশন হতে পারে সম্ভাব্য সেটা নিয়ে আলোচনা করেছেন। তার মানে সবচেয়ে ইম্প্রেসিভ বিষয়টি কি? বিষয়টা হচ্ছে এইটা, দ্য নেচার অফ দ্য রিসার্চ ইনটু দ্য টপিক। এটাই সবচেয়ে ওনাকে কি করেছে, এই চ্যাপ্টারের এই নেচার, রিসার্চের যে নেচার ধরন সেটাই বেশি তাকে মুগ্ধ করেছে। তাহলে হোয়াট ইমপ্রেসিভ চেস্টার দ্য মোস্ট অ্যাবাউট দ্য চ্যাপ্টার অন ল্যান্ড ভ্যালুস, এটাই করেছে। এবারে দেখেন 32 থেকে 36, এখানে ট্রু মানে ইয়েস নো এবং নট গিভেন। তো 32 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ডেসক্রিপশন ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ হাউ নিউ ইয়র্ক প্রবাবলি তাহলে যে ইয়েস নো এবং নট গিভেন, তো আমরা এখান থেকে তো যদি দেখি দ্য ডেসক্রিপশন ইন দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ হাউ নিউ ইয়র্ক প্রবাবলি লুক লাইক ফ্রম দ্য ইয়ার ইন দ্য 1980 ইজ লেক ইন্টারেস্টিং, এটা কম ইন্টারেস্টিং। অর্থাৎ বইয়ের মধ্যে বলেছিল যে উনি টাইম মেশিনের মধ্য দিয়ে 16 শতকের দিকে রিডারদেরকে নিয়ে গেছেন, এবং তিনি 16 শতকের দিকে এই ল্যান্ডস্কেপটা কেমন ছিল নিউ ইয়র্কের সেটা নিয়ে আলোচনা করেছেন। তো এখন এখানে বলা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কম ইন্টারেস্টিং, অর্থাৎ এটা কম ইন্টারেস্টিং বলতেছেন যে এইটার মধ্যে তেমন ইন্টারেস্টিং না। তো এখন আমরা যদি মূল প্যাসেজে আসি, যদি দেখি এটা ইন্টারেস্টিং ছিল না ইন্টারেস্টিং, দেখেন এই যে দ্য ফার্স্ট ইজ প্রাইমারিলি হিস্টোরিক্যাল অ্যান্ড অ্যাড্রেস নিউ ইয়র্ক সেটেলমেন্ট অ্যান্ড গ্রোথ 1609 থেকে 1900 ভিতরে। দ্য সেকেন্ড ইট ইজ প্রাইমারিলি উইথ, আচ্ছা স্কাইস্ক্রেপারের ব্যাপারে এইখানে বলা হচ্ছে এই যে হেলিকপ্টার টাইম মেশিন, তো হেলিকপ্টার টাইম মেশিনের মধ্যে দিয়ে নিয়ে গেছেন। তো এখানে গিভিং এ ফ্যাসিনেটিং অ্যাকাউন্ট, এই যে দেখেন গিভিং তিনি দিয়েছেন বইতে ফ্যাসিনেটিং অ্যাকাউন্ট অফ হাউ দ্য নিউ ইয়র্ক ল্যান্ডস্কেপ in 1609 মাইট হ্যাভ লুক ফ্রম দ্য স্কাই থেকে মানে কেমন দেখা যেত নিউ ইয়র্কের যে ল্যান্ডস্কেপটা, সেটার যে ইন্টারেস্টিং বর্ণনা সেটা দিয়েছেন। তার মানে এখানে আমাদের যে কথাটা রয়েছে সেটা হচ্ছে কি, যে নো হবে, যে মানে নো মানে কি এখানে মানে এটা মিলে নাই আর কি। অর্থাৎ বইতে মূল প্যাসেজে দেওয়া আছে ইন্টারেস্টিং ছিল বিষয়টা, আর এখানে বলা হচ্ছে যে না ইন্টারেস্টিং ছিল না, তাহলে এখানে হবে নো। এবারে চ্যাপ্টার 2 and 3 প্রিপেয়ার দ্য রিডার ওয়েল ফর ম্যাটেরিয়াল ইয়েট টু কাম, অর্থাৎ যেই ম্যাটেরিয়ালগুলো বইয়ের অন্যান্য অংশ আসতেছে সেটার জন্য চ্যাপ্টার 2 এবং 3 প্রস্তুত করলো। অর্থাৎ চ্যাপ্টার 2 এবং 3টা বইয়ের পরে যে চ্যাপ্টারগুলো ছিল সেটার জন্য
এক ধরনের ওভারভিউ ছিল, এবং এই দুইটা চ্যাপ্টার আপনাকে অনেক বেশি হেল্প করবে পরের বাকি অংশগুলো বুঝতে। তাহলে এই জিনিসটা আমরা পড়েছি যে হ্যাঁ এই জিনিসটা আমাদের হয়েছে, এই জিনিসটা আমাদের প্যাসেজে রয়েছে। এই যে দেখেন চ্যাপ্টার 2 and 3, তো 2 and 3 এর মধ্যে কি আছে? তো 2 এবং 3 এর মধ্যে যে দেখেন অ্যাট ফার্স্ট গ্লান্স ইট ওয়াজ নট অবভিয়াস, আচ্ছা এইটা না, তো 2 এবং 3 এর মধ্যে যে জিনিসটা আছে, আচ্ছা এই যে দেখেন রিডার আপ টু দ্য সিভিল ওয়ার, এরপরে এ ফোকাস অন দ্য ওয়ার অ্যানালাইসিস অ্যান্ড উইল, এরপরে এক্সিস্টিং ফোকাস, এরপরে লেটার দ্য বুক মেক্স দ্য ক্লেম অ্যাট গ্লান্স ইট অবভিয়াসলি সাম ডিফারেন্ট। চ্যাপ্টার 4, 2 এবং 3 আমি বের করি। চ্যাপ্টার 2 and 3 টেক দ্য রিডার আপ টু সিভিল ওয়ারের দিকে নিয়ে গেল। এরপরে কি নিয়ে গেল? এরপরে দেখা গেল যে কি 1811 দিকে যে ইমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে যে এই যে এখানে দেখেন বোথ চ্যাপ্টার, উভয় চ্যাপ্টার কি ছিল? উভয় চ্যাপ্টারটা ছিল আর ইনফরমেটিভ, অনেক বেশি তথ্যবহুল এবং ওয়েল রিসার্চ, এবং এটা অনেক বেশি গবেষণা নির্ভর ছিল। অ্যান্ড সেট দ্য স্টেজ, এবং স্টেজ সেট করে দিয়েছিল কিসের জন্য? ফর ইকোনমিক অ্যানালিসিস, অর্থনৈতিক যে ব্যাখ্যা সেটা, দ্যাট কামস লেটার ইন দ্য বুক, যেটা পরে বইয়ের পরে আসছিল। তার মানে এই 2 এবং 3টাই সেট করে দিয়েছিল। ওকে, তার মানে এখানে আনসার হবে ইয়েস। তাহলে 33-এর আনসার কি? আনসার হবে YES, ইয়েস। ওকে, এরপরে 34, দ্য বিগেস্ট প্রবলেম ফর মেনি 19th century নিউ ইয়র্ক ইমিগ্রেশন নেইবারহুড ওয়াজ এ লেক অফ অ্যামেনিটিস। অর্থাৎ এখানে নিউ ইয়র্ক এর যে অ্যামেনিটিস মানে সুযোগ সুবিধা, তো সুযোগ সুবিধার লেকিংস ছিল, বলতেছে যে বস্তিগুলো। মেনি 19th century নিউ ইয়র্ক ইমিগ্রেশন নেইবারহুড বা যেখানে মানুষজন এসে বসতি স্থাপন করে বা মানুষজন এসে বিভিন্ন জায়গা থেকে বসতি স্থাপন শুরু করলো, সেইখানের মধ্যে লেক অফ ইমিউনিটিস ছিল। লেক অফ ইমিউনিটিস মানে কি? এইখানে আপনার সুযোগ সুবিধা কম ছিল। তো এখন এটা ইয়াতে কোথায় আছে আমরা বার করব। এই যে দেখেন এখানে চ্যাপ্টার 4, তো চ্যাপ্টার 4 কি আছে? ইমিগ্রেশনের কথা বলা আছে চ্যাপ্টার 4-এ, এবং লোকেশন নেইবারহুডের যে লোকেশন সেটা, এবং টেনেন্ট বস্তির কথা বলা আছে 19 শতকের দিকে। তো এখানে তিনি আইডেন্টিফাই করেছেন 4টা ইনক্লেভের কথা, মানে ছোট সিটমহল বলা যায় এটারে, এনক্লেভের কথা, 4টা সিটমহল যেখানে এসে ইমিগ্রেন্টরা থাকা শুরু করলো, এবং তিনি অ্যানালাইসিস করেছেন তাদের লোকেশনটা ইন টার্মস অফ এমেনিটিস মানে অ্যাডভান্টেজেস অ্যাভেলেবল ইন দ্য এরিয়া। ওই এরিয়াতে যে অ্যাডভান্টেজেসগুলো অ্যাভেলেবল ছিল সেগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তার মানে আমরা কি পেলাম? তার মানে আমরা পেলাম যে এখানে কি ছিল? অ্যাডভান্টেজেস ছিল, সুযোগ সুবিধা ছিল, ফলে আসি ইমিগ্রেন্টরা কি করছে? এখানে বসতি স্থাপন করছে। অতএব আমাদের এখানে আনসার হবে যে দ্য বিগেস্ট প্রবলেম মেনি 19th century নিউ ইয়র্ক ইমিগ্রেশন নেইবারহুড ওয়াজ এ লেক অফ ইমিউনিটিস। না, লেক অফ ইমিউনিটিস ছিল না, এখানে কি ছিল? এখানে ইমিউনিটিস ছিল, লেক ছিল না। তার মানে এটা হচ্ছে নো। আমি কি দিলাম? এটা হচ্ছে নো। ওকে, এরপরে তার মানে আমাদের গেল। এরপরে আসেন 35-এ ইন দ্য 19th century নিউ ইয়র্কস immigrant neighborhoods tended to concentrate around the harbor। আচ্ছা, হারবারের আশপাশে কনসেন্ট্রেট করছে, তারা ফোকাস করছে বা এসে জড়ো হয়েছে নিউ ইয়র্কের যে ইমিগ্রেন্ট নেইবারহুডেরা, এই ধরনের কোনো কথা আমরা প্যাসেজের মধ্যে পড়ি নাই। অতএব এটা হচ্ছে নট গিভেন। ওকে, এবার কোয়েশ্চেন 36 থেকে 40 নাম্বার আমরা পড়বো দ্য বেডরক মিথ। তো বেডরকের যে বিষয়টা সেটার কথা আলোচনা করেছে চ্যাপ্টার 7-এ। তো আগে আমরা পড়ি, এখানে এই যে দেওয়া আছে, এই যে এগুলো থেকে আপনি বসাবেন। চ্যাপ্টার বার ইন্ডিকেটস হাউ দ্য লেক অফ বেডরক ক্লোজ টু দ্য সারফেস ডাজ নট এক্সপ্লেন ওয়াই স্কাইস্কেপার আর অ্যাবসেন্ট ফ্রম ড্যাশ। অর্থাৎ বারে বলেছিলেন যে বেডরকের অনুপস্থিতির কারণে সারফেসের উপরে, সারফেস মানে হচ্ছে ভূগর্ভের উপরে বেডরক না থাকার কারণে যে স্কাইস্কেপারের অ্যাবসেন্ট মানে যে এখানে অনুপস্থিত ছিল, সেটার কিন্তু তিনি কারণটা এক্সপ্লেন করেন নাই। ডাজ নট এক্সপ্লেন, তিনি ব্যাখ্যা করেন না। ওয়াই স্কাইস্কেপার, কেন স্কাইস্কেপার বড় বড় দালান, আর অ্যাবসেন্ট ফ্রম মানে অ্যাবসেন্ট ছিল, ফ্রম কোত্থেকে অ্যাবসেন্ট ছিল? ডেভেলপমেন্ট প্ল্যান্স থেকে, গ্রেট ডিস্টেন্স থেকে, ইম্পসিবল টাস্ক থেকে, ওয়াটার লেভেল থেকে, টোটাল এক্সপেন্ডিচার,
ডিপ এক্সকেভেশন থেকে এক্সেসিভ এক্সপেন্সিভ অ্যাসোসিয়েটেড রিস্ক স্পেসিফিক এরিয়াস। তাহলে আমরা জানি স্কাইস্ক্রেপার আর অ্যাবসেন্ট ফ্রম, এগুলো অ্যাবসেন্ট ছিল, কি ছিল মানে অ্যাভেলেবেল ছিল না, অ্যাবসেন্ট ছিল মানে ছিল না, তার মানে স্পেসিফিক এরিয়াতে ছিল না, তার মানে আপনি দিবেন এইচ। তো এখন আমি যদি আপনারে এটা দেখাই চ্যাপ্টার 7-এর মধ্যে যদি নিয়ে যাই, যদি আমি আপনারা দেখাই, আপনি দেখবেন এই যে চ্যাপ্টার 7 ট্র্যাক দ্য, এই যে বেডরক মিথের কথা বলতেছে, যে এখানে অ্যাজাম্পশন ছিল, ধারণা ছিল যে বেডরক এর অনুপস্থিতি, ক্লোজ টু দ্য সারফেস বিটুইন ডাউনটাউন অ্যান্ড মিড টাউন নিউ ইয়র্ক ইজ দ্য রিজন, এই যে কারণ, এটা বেডরক অনুপস্থিতির যে ধারণা, বা এখানে বেডরক না, এটা কারণ ছিল স্কাইস্ক্রেপার নট বিং বিটুইন দ্য টু আরবান সেন্টার, এই দুই আরবান সেন্টারের মধ্যে যে মাঝখানে যে জায়গাটা আছে, এরিয়াটা আছে, এটার মধ্যে স্কাইস্ক্রেপার বড় বড় দালানগুলো না থাকার কারণ হচ্ছে যে নিচে বেডরক ছিল না, এরকম একটা ধারণা ছিল। এবার বলছে রাদার আর্গিউ দ্যাট ওয়াইল ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট, তিনি এখানে আলোচনা করেছেন যে বেডরক যদি ফাউন্ডেশন নিচে, বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট, এখানে মানে ফাউন্ডেশনের কস্টটা বেড়ে যায় বেডরকের কারণে। দিস কস্ট ওয়ার নাইদার প্রহিবিটিভলি হাই নর ওয়ার দে লার্জ কম্পেয়ার টু দ্য ওভারঅল কস্ট অফ দ্য বিল্ডিং এ স্কাইস্ক্রেপার। একটা বড় দালান বানাতে গেলে আপনার সর্বসাকুল্য যত কস্ট আছে সব মিলেইয়া যদি আপনি তুলনা করেন, তাহলে দেখা যাবে যে কি এটা তেমন একটা হায়ার, মানে তেমন একটা বড় কস্টের বিষয় না। তো এটা নিয়ে তিনি আর্গিউ করেছেন। হোয়াট আই এনজয় মোস্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার ওয়াজ বাস্ট ডিসকাশন অফ হাউ ফাউন্ডেশন আর অ্যাকচুয়ালি বিল্ড। এখানে এটা বলতেছে যে কীভাবে ফাউন্ডেশনটা হয়, তো ওই যে কীভাবে নির্মাণ করা যায়, কেসন্স দিয়ে নির্মাণ করা হয়। এখানে আবার যে মানে আপনি এটার মধ্য দিয়ে ঢুকে, মানে বলেছিলাম যে 5-এর মতন বড়, তো এটার মাঝখান দিয়ে ঢুকে আপনি এখানে ডিগ করতে পারবেন, খনন করে 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 একেবারে নিচের দিকে বেডরকের পর্যন্ত চলে যেতে পারবেন, এবং এমনকি পানির লেভেল পর্যন্ত চলে যেতে পারবেন, যে অফেন বিলো দ্য ওয়াটার টেবল আনটিল দে রিচ বেডরক, বেডরক যাওয়া পর্যন্ত একদম ওয়াটার লেভেল যেটা সেটা ক্রস করে নিচের দিকে যেতে পারবেন এই কেসন্স ব্যবহার করে। বার্স থ্রু আউট টেকনোলজিক্যাল হিস্টোরিক্যাল ডিসকাশন নট অনলি হাউ কেসস ওয়ার্কস বাট অলসো দ্য ডেঞ্জার্স ইভলভ। এখানে শুধুমাত্র এই টেকনোলজিটা কীভাবে কাজ করতে সেটা নিয়ে আলোচনা করেন না, তিনি এখানে সম্ভাব্য যে রিস্ক ছিল এই টেকনোলজি ব্যবহারে সেটা নিয়ে আলোচনা করেছেন। ওয়াইল দিস চ্যাপ্টার রেফারেন্স এম্পিরিক্যাল রিসার্চ পেপার, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে উনি যে ডিউরেবল একেবারে টেকসই যে রিসার্চ সেটা নিয়ে আলোচনা, ইট ইজ রিলেটিভলি ইজি টু রিড, এটা পড়াটা তুলনামূলক সহজ। তো এটা হচ্ছে কথা, কিন্তু আপনি এইখান থেকে আপনি পুরো সামারিটা বুঝার পরে এরপরে গিয়ে আপনি এখানে আনসার করতে হবে, তাহলে আপনি আনসার করবেন এইচ ফ্রম এখানে দেখেন ফ্রম স্পেসিফিক এরিয়া, যে স্কাইস্ক্রেপারটা স্পেসিফিক এরিয়ার মধ্যে কেন ছিল না এই জিনিসটা তিনি এক্সপ্লেন করেন না। হি পয়েন্টস আউট দ্যাট অলদো দ্য কস্ট অফ ফাউন্ডেশন ইনক্রিজেস ওয়েন বেডরক ইজ ডিপ বিলো, তিনি এটা পয়েন্ট আউট করেছেন যে মানে এটা বলেছেন যে বেডরক যদি নিচে থাকে একেবারে মানে সারফেসে না থেকে অনেক নিচে থাকে, ডিপে থাকে, তাহলে কস্টটা বেড়ে যায়। দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ ড্যাশ, তো এটাকে কি করা হয় না, গণায় ধরা হয় না অ্যাজ এ কি হিসেবে, অ্যাজ এ development plans, great distance, empirical risk, water level, total expenditure, deep excavation, excessive expense। তো আমরা একটু আগে পড়েছি যে ওইখানে বলা হচ্ছে যে ওভারঅল কস্টিংয়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে একটা স্কাইস্ক্রেপার বানানোর জন্য ওভারঅল কস্টিংয়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে ওই কম্প্যারিজনটা অর্থাৎ এই কম্প্যারিজনটা তেমন বেশি কিছু না। অর্থাৎ এই বেডরক যদি নিচে হয়, ডিপে হয়, সেটা করতে বা সেখানে যে খরচ হবে ওই খরচটা তেমন বেশি কিছু না। তাহলে এখানে আনসার হবে ডি, অর্থাৎ এক্সেসিভ এক্সপেন্সেস। এটা দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ, এটাকে খুব একটা কি করা গণায় ধরা যায় না যদি আপনি ওভারঅল এক্সপেন্সটাকে বা খরচটাকে যদি আপনি গণায় ধরেন। ওকে, তাহলে আগেরটা বলেছিলাম কি না, আগেরটা বলেছিলাম এই যে স্পেসিফিক এরিয়াস, সরি ওরে বাবা, স্পেসিফিক এরিয়াস। এরপর আসেন 38, স্পেশালি ওয়াইন কম্পেয়ার টু, যখন এটাকে কম্পেয়ার করা হয় কিসের সাথে কম্পেয়ার করা হয়, যখন আপনি এটাকে কম্পেয়ার করবেন টোটাল এক্সপেন্ডিচারের সাথে, টোটাল এক্সপেন্ডিচারের সাথে যখন আপনি তুলনা করবেন, তখন এটা কোনো কি না, কস্টই না। বুঝে আসছে?
এরপর আসেন তাহলে গেল, এরপর দেখেন এ পার্টিকুলার ইনজয়েবল পার্ট অফ দ্য চ্যাপ্টার ওয়াজ বার্স অ্যাকাউন্ট অফ হাউ ফাউন্ডেশনস আর বিল্ট। এখানে একটা মানে কীভাবে ইয়েগুলো নির্মাণ করা হয়তো এটা নিয়ে, যে ক্যানোসিস ম্যানোসিসের প্রযুক্তির মধ্য দিয়ে নির্মাণ করা হয়তো। হি ডিসক্রাইবস নট অনলি হাউ, তিনি শুধুমাত্র ডিসক্রাইব করেন না যে এখানে হাউ ড্যাশ আর মেড পসিবল বাই দ্য ইউজ অফ কেসন্স, কেসন্সের মধ্য দিয়ে কেসন্সকে ইউজ করে কীভাবে কী করা যেত, কীভাবে ড্যাশ করা যেত, এটা শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করেন নাই। তাহলে ডেভেলপমেন্ট প্ল্যান্স, গ্রেট ডিস্টেন্স, ইম্পসিবল টাস্ক, ওয়াটার লেভেল, এরপরে ডিপ এক্সকেভেশন। তাহলে ওইখানে বলা হচ্ছে যে ডিপ এক্সকেভেশনের কথা বলা আছে, যেখানে আপনার ডিপ এক্সকেভেশন, যে ক্যানোসিসের মধ্য দিয়ে আপনি ডিপ এক্সকেভেশন করতে পারবেন। ওকে, আমি আবার দেখাই দিব ইনশাল্লাহ, এগুলো সবগুলো আনসার দেখাই দিব। আর মেড পসিবল বাই দ্য ক্যানোসিস, বাট হি অলসো ডিসকাসেস দিয়ার, তিনি পসিবল যে রিস্ক ছিল সেটা নিয়েও তিনি কি করেছেন, আলোচনা করেছেন। তাহলে ডিপ এক্সকেভেশন এটা আমি একটু হলুদ করে দিই। এরপর পসিবল অ্যাসোসিয়েশন রিস্ক, এই যে অ্যাসোসিয়েটেড রিস্ক নিয়েও তিনি এখানে আলোচনা করেছেন। তার মানে এটা হবে এফ, সরি এটা হবে এফ। ওকে, তাহলে 1 2 3 4 5 আমরা পেয়ে গেলাম। এখন আমি আপনাদেরকে দেখাই জিনিসটা কোথায় কোথায় আছে। রিগার্ডেড অ্যাজ ড্যাশ, এটা আলোচনা ধরা হয় এক্সেসিভ। এই যে এখানে দেখেন কত নাম্বার বলছে, চ্যাপ্টার 7। তো আপনি চ্যাপ্টার 7 দেখেন, এই চ্যাপ্টার 7 দেখেন। দ্য অ্যাজাম্পশন দ্যাট, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ডাউন টাউন এবং নিউ ইয়র্কের মাঝখানে যে এরিয়াটা ছিল, ওই এরিয়ার মধ্যে যে জমিনের উপরের দিকে কি ছিল না, বেডরক ছিল না, ফলে এখানে বড় বড় স্কাইস্ক্র্যাপারগুলো গড়ে ওঠে নাই, ঠিক আছে। এবং এখানে আর পরে এই যে দেখেন বার আর্গিউজ দ্যাট ওয়াইল ডিপার বেডরক ডাজ ইনক্রিজ ফাউন্ডেশন কস্ট, অর্থাৎ যখন বেডরকটা নিচে হবে তখন আপনার ফাউন্ডেশন কস্টটা বেড়ে যাবে। দ্য কস্ট ওয়ার নাইদার প্রহিবিটেবলি হাই নর ওয়ার দে লার্জ কম্পেয়ার টু দ্য ওভারঅল কস্ট অফ বিল্ডিং এ স্কাইস্ক্র্যাপার। একটা স্কাইস্ক্র্যাপার বানানোর ওভারঅল যে কস্টটা আছে ওইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখা যাবে যে কি এটা কিন্তু বেশি না, ওভারঅল কস্টের সাথে এটা কিন্তু বেশি না। তো এই জিনিসটা এখানে আপনি দেখেন, এই যে ওভারঅল যে এখানে রিগার্ডেড অ্যাজ ড্যাশ অ্যাজ কি, এই যে ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এক্সেসিভ এক্সপেন্স, এটাকে এক্সপেন্স মানে প্রচুর পরিমাণের যে খরচ এটা ধরা হবে না, স্পেশালি ওয়াইন কম্পেয়ার টু, যদি আপনি এটারে কী করেন, কম্পেয়ার করেন, তুলনা করে কিসের সাথে, টোটাল এক্সপেন্ডিচার, ওভারঅল খরচের সাথে যদি আলোচনা করেন। এরপরে কি বলছে, এবার পার্টিকুলার ইনজয়েবল পার্ট হচ্ছে যেটা কীভাবে নির্মাণ করা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কীভাবে নির্মাণ করা হয়েছে সেটা নিয়ে আপনি যদি দেখেন যে এখানে আলোচনা করা হচ্ছে, এই যে দেখেন, এই যে হি ডিসক্রাইবস দ্য ইউজ অফ ক্যানোসিস। এই যে হোয়াট আই এনজয় দ্য মোস্ট অ্যাবাউট দিস চ্যাপ্টার ওয়াজ বার্স ডিসকাশন অফ হাউ ফাউন্ডেশনস আর অ্যাকচুয়ালি বিল্ট, কীভাবে নির্মাণ করা হচ্ছে সেটাতেই তিনি, এই যে বই রিভিউয়ার যে ছিলেন ক্যাথরিন, উনি সবচেয়ে বেশি ইন্টারেস্ট পেয়েছেন। সেটা কি, হি ডিসক্রাইব ইউজ অফ ক্যানোসিস, এটার ব্যবহার, উইচ এনাবল ওয়ার্কস টু ডিগ ডাউন। এই যে দেখেন ডিগ ডাউন, তো ডিগ ডাউনের সাথে এটা যায় না, এই যে ডিগ ডাউন মানে কি, ডিপ এক্সকেভেশন, দে ডিসকাশন দিয়ার, এই যে দেখেন হাউ ডিপ এক্সকেভেশনস আর মেড, কীভাবে ডিপ মানে গভীরে খনন করা হয়েছে সেটা পসিবল ছিল এটার মধ্য দিয়ে ইউজ অফ ক্যানোসিস। বাট হি অলসো ডিসকাসেস দিয়ার ড্যাশ, এগুলোর পসিবল যে রিস্ক ছিল, এই যে রিস্ক অ্যাসোসিয়েটেড রিস্ক মানে এটার সাথে যে রিস্ক ছিল সেটা নিয়ে আলোচনা করেছেন। তাহলে আপনি দেখেন, এই যে দেখেন বাস থ্রো টেকনোলজিক্যাল হিস্ট্রি ডিসকাসেস নট অনলি হাউ ক্যানোসিস ওয়ার্ক বাট অলসো দ্য ডেঞ্জার্স ইনভলভ। এই যে ডেঞ্জার্স ইনভলভ দেখেন, তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে আনসার। আপনি যদি ভালো করে বুঝেন তাহলে এগুলো আনসার করা সহজ। দু একটা মিস হতে পারে কিন্তু ইনশাল্লাহ মানে ওভারঅল যদি আপনার 30+ থাকে তাহলে তো অনেক। তো এই হচ্ছে আজকের ফ্যাসেজটা, তো মোটামুটি আলোচনা করলাম। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ কাজে দিবে।